জেনারেশন গ্যাপ এমন একটি সমস্যা যেখানে বাবা মায়েরা মনে করছেন যে তারা সঠিক, আবার সন্তানরা মনে করছে না তারাই সঠিক। এই জেনারেশন গ্যাপের কারণে বাবা মায়ের সাথে সন্তানের যেমন দূরত্ব তৈরি হচ্ছে, তেমনি সেটি অনেক ক্ষেত্রে সন্তানের জন্য ভীষণ ক্ষতিরও কারণ হচ্ছে। আমরা জেনারেশন গ্যাপ কমিয়ে আনতে চাই তরুণ প্রজন্মের না বলা কথা এবং তাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো সামনে তুলে আনার মাধ্যমে। আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবনজার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবনজার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ প্রচারিত হয়। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে বলছি। উন্নত দেশগুলোতে কৃষক তার ফসলের মাঠে যেসব প্রযুক্তি ব্যবহার করে তাতে এটা স্পষ্ট যে তারা কৃষিকে শিল্পের কোন পর্যায়ে নিয়ে গেছে। উন্নত বিশ্বে আমরা এমনও দেখে থাকি যে একজন কৃষকের নিজস্ব প্লেন থাকে, সেই প্লেন থেকে তিনি কীটনাশক কিংবা সার ছিটাচ্ছেন। সেখানে আমাদের কৃষকের কতই না দুরবস্থা। কেন আমাদের কৃষির এই দুরবস্থা, এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে আমরা দেখতে পাই আমরা এখনও কৃষিকে ঠিক সেভাবে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারিনি। কৃষিকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারে যে শিক্ষিত তরুণ সমাজ, তারা কিন্তু এ ব্যাপারে খুব একটা আগ্রহী নয় যতটা আগ্রহী একটা চাকরি পাওয়ার ব্যাপারে। কেন এমনটা হচ্ছে সেটার পেছনেও কিন্তু একটা বাস্তবতা রয়েছে। সেই বাস্তবতার কথাই আমরা তুলে ধরতে চাই কৃষি অর্থনীতি নিয়ে যারা পড়ালেখা করছে সেরকম একঝাঁক মেধাবী শিক্ষার্থী এবং সেই সাথে শিক্ষকদের মাধ্যমে। তারা সবাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতির সিনিয়র শিক্ষার্থী। কৃষি অর্থনীতি এবং কৃষি বাণিজ্য বিষয়ে পড়ালেখা করতে গিয়ে তারা বাংলাদেশে কৃষির অপার সম্ভাবনার বিষয়ে নিশ্চিত হতে পেরেছেন, কিন্তু নিজেরা যে কৃষি উদ্যোক্তা হবেন সে ব্যাপারে ভরসা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না সে প্রসঙ্গে যাওয়ার আগে কিছু বাস্তবতা তুলে ধরা যেতে পারে। ধরা যাক, করোনা আসার পর চীন মাস্ক বানিয়ে দুর্যোগের মধ্যেও বিশাল ব্যবসা করে ফেলেছে। সেরকম কিছু তো বাংলাদেশও করতে পারত যখন করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিয়েছে। আমাদের দেশের মতো এত উর্বর মাটি আর কটা দেশে আছে? আমাদের দেশের প্রেক্ষাপটে রাশিয়া ইউক্রেন প্লাস যে কোভিড, যে গত 19 সাল থেকে যে বিষয়গুলো আমাদের চলছিল, সেই ক্ষেত্রে আমাদের একটা অপার সম্ভাবনা ছিল যে কৃষি সেক্টরে আমরা আমাদের সেক্টরটাকে ডেভেলপ করার মাধ্যমে আমরা একটা ফরেন কারেন্সি আর্ন করতে পারতাম। যেহেতু ফুড ক্রাইসিস পুরো ওয়ার্ল্ডেই চলতেছেন, কিন্তু এই ক্ষেত্রে আমরা কেন পারি নাই। যেমন কোভিড-19-এর সময় যে চায়না তাদের একটা মাস্ক ব্যবসা করে তারা যথেষ্ট একটা প্রফিটেবল আর্নিং তারা করেছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা যে কোভিড প্লাস রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আমরা আমাদের শিক্ষিত যারা তরুণ সমাজ ছিলাম তারা আমরা যদি এই এগ্রিকালচার সেক্টর, লাইভস্টক, ফিশারি সেক্টরগুলোতে আমরা ইনভলভ হতে পারতাম, ওভারঅল ফুড ক্রাইসিসের যে প্রবলেমটা সেটা ক্ষেত্রে আমরা আমাদের দেশের পক্ষ থেকে কৃষি সেক্টরের আন্ডারে আমরা অনেকটা ফরেন আর্নিং আমরা অর্জন করতে পারতাম। বাংলাদেশ যদিও কৃষি সেক্টরে অনেক দূর এগিয়ে গেছে, অনেক কিছু বিদেশে এক্সপোর্ট করতেছে, কিন্তু আমরা এখনও আমাদের যে চাল থেকে শুরু করে সব কিছু কিন্তু ভারত থেকে আমদানি করতেছি বা অন্য দেশ থেকে আমদানি করতেছি। তাহলে আমাদের ফলনটা হইতেছে কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারতেছি না। তাহলে এইটা আমাদের আগে দেখতে হবে যে আমরা সিজনের সময় যেটা হইতেছে সেটা যেন আমরা সারা বছরে সবার কাছে পৌঁছাইতে পারি, সেইটুকু আগে ব্যবস্থা করতে হবে আমাদের। কৃষি শিল্পের সাথে আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রির একটা পার্থক্য আছে, বেসিক পার্থক্য। সেটা হচ্ছে যে অন্য ইন্ডাস্ট্রির যে প্রোডাক্ট বা পণ্যগুলো সেটার প্রাইস প্রেডিক্টেড, মানে এবছর যদি যে দাম আছে ধরেন 35 টাকা, পরের বছর বাড়লে কত হবে, সর্বোচ্চ 37 বা 38। কিন্তু আমাদের কৃষি পণ্যের ক্ষেত্রে এই প্রাইসটা খুব বেশি ফ্লাকচুয়েট করে। হয়তো বা এবছর আলুর দাম 20 টাকা, পরের বছর এত বেশি ফলন হলো যে আলু কৃষকরা মাঠেই রেখে দিচ্ছে, 2 টাকা বা 3 টাকা করে হচ্ছে, এরকমও আমরা নিউজ পেয়েছি। আমি উদ্যোক্তা হব তখনই যখন আমার সেখানে প্রফিটের সম্ভাবনা থাকবে। তো এই যে প্রাইস উঠানামা করার কারণে আমি তো ভয় পাবো, আমি তো রিস্ক নিয়ে ওইখানে ঢুকতে চাইবো না, আমি তো ওই বিজনেস করতে চাইবো না। যে
এখানে সরকার করতে পারতো যেটা হচ্ছে আমাদের একটা ফ্লোর প্রাইস, মানে সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দেওয়া, যে প্রডিউস করবে, যে পণ্যটা উৎপন্ন করবে, সে এর চেয়ে কম দামে তার কাছ থেকে কেনা যাবে না। উন্নত বিশ্বে এই প্র্যাকটিসটা আছে যে আমরা একটা প্রাইস রেঞ্জ ফিক্স করে দিই, সেই প্রাইসের মধ্যেই আমার কম বেশি একটু হয়, 19-20 হয়, কিন্তু মানে কৃষকরা সেই পরিমাণে তারা হচ্ছে লস ফেস করে না। তারপর কথা হয় কৃষি অর্থনীতি বিভাগের কয়েকজন তরুণ শিক্ষকের সাথে। কৃষিকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষিত তরুণদের এই ব্যাপারে এগিয়ে আসা। কেননা যে আধুনিক প্রযুক্তি দিয়ে কৃষিতে শিল্প বিপ্লব ঘটানো সম্ভব, সেটা শিক্ষিতদের অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু কেন শিক্ষিত তরুণরা এ বিষয়ে আগ্রহী হচ্ছে না যতটা আগ্রহী হচ্ছেন অন্য কোনো শিল্পে উদ্যোক্তা হতে? এগ্রিকালচারাল ক্রেডিট নিতে হচ্ছে। এখন সেই ক্রেডিট নেওয়ার জন্য যে সুযোগ সরকারি ব্যাংক যেটা দেয় সেটার পরিমাণ আসলে খুবই কম আনফরচুনেটলি। বেসরকারিভাবে যেটা দেয় সেটার জন্য যে ইন্টারেস্ট রেট, সেটার যেই ক্যাপাসিটি, সেটাও হয়তো প্রাথমিক পর্যায়ে পুষিয়ে ওঠাটা খুব টাফ একটা ছেলের জন্য। তো এই যে একটা রিস্ক যে আমি 2-4-5 বছর আমি কৃষি কাজে ব্যয় করব, এরপরেই আমি একটা লাভের মুখ দেখব, এই সময়টা ধৈর্য ধরা, এটার যে ব্যাকআপ, এটা আমার দেশে একটা অভাব আমি ফেস করেছি। আমাদের কিছু সোশ্যাল ট্যাবুস থাকে যে আমরা ভাবি কৃষিতে হচ্ছে কাজ করছে, আমরা কিন্তু যখন আমরা নিজেরাও পড়াশোনা করি, ও কৃষিতে পড়ছে, কৃষি উদ্যোক্তা যখন হচ্ছে তখন ও আচ্ছা কৃষি নিয়ে কাজ করছে, ও তুমি কৃষক। আমরা চাকরিটাকে খুব বেশি প্রেফারেন্স দিই, যেটা কিনা আমাদের যুব সমাজকে অ্যাকচুয়ালি ওভাবে আমরা এনকারেজ করতে পারছি না যে কৃষি উদ্যোগটাও একটা সময় যে অনেক বড় ধরনের বা খুব ভালো অ্যাচিভমেন্ট হতে পারে। আমার দেশের কৃষক তার নিজস্ব অথবা আমাদের জাতীয় স্টোরেজ ক্যাপাসিটি সেই পর্যায়ে নেই যে আমরা তাকে প্রপার সাপোর্টটা দিতে পারবো, যেটা কিন্তু উন্নত দেশে রয়েছে। তারা যার কারণে তার প্রোডাকশন যাই হোক, তার উৎপাদন খরচ যাই হোক, সে তার ন্যায্য মূল্যটা বুঝে পায়। আমার দেশের কৃষক কিন্তু এইখানে একটা মানে মার খেয়ে যাচ্ছে। সবশেষ শিক্ষিত তরুণদের কৃষিতে উদ্যোক্তা হওয়া প্রসঙ্গে কথা বললেন কৃষি অর্থনীতি ফ্যাকাল্টির সিনিয়র একজন শিক্ষক। আমরা কিন্তু কোভিড পরিস্থিতিকে মোকাবিলার মূল একটি কারণ হলো কৃষির উৎপাদন যথেষ্ট থাকা এবং হাতিয়ার। সেক্ষেত্রে আমরা কিন্তু খাদ্যের বিপর্যয়ের মধ্যে পড়ি নাই। সেদিক থেকে আমাদের যে কৃষির সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলে আমরা যদি রপ্তানিমূলক কৃষির ব্যবস্থা গড়ে তুলতে পারি। এখন ইদানিংকাল সরকার অনেক উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা জানেন এখন আমাদের দেশের আম এখন বিদেশে রপ্তানি হচ্ছে, আমাদের দেশের প্রচুর পরিমাণ সবজি বিদেশে যাচ্ছে। কিন্তু আমাদের যে প্রক্রিয়াজাতকরণ যে ব্যবস্থাগুলো, আধুনিক প্রক্রিয়াজাতকরণ যে ব্যবস্থা, সেটাকে এখনও সঠিকভাবে আমরা করতে পারি নাই। উন্নত বিশ্বের একটি আবিষ্কার নিয়ে কত না আলোচনা হয়ে থাকে, মুহূর্তেই আমরা সেটি জেনে যাচ্ছি। কিন্তু আমাদের দেশের কৃষি বিজ্ঞানীরা প্রতিনিয়ত ফসলের যে নতুন নতুন জাত আবিষ্কার করছেন এবং সেটি দিয়ে রীতিমতো কৃষিতে বিপ্লব ঘটাচ্ছেন, সেটি নিয়ে কি কোনো আলোচনা আছে? তারা উন্নত বিশ্ব, তারা আমাদেরকে নিয়ে আলোচনা করবে না, কিন্তু আমরা আমাদেরকে নিয়ে আলোচনা করতে চাই। যেমনটা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা মিলে মিষ্টি আলুর যে বিস্ময়কর জাত আবিষ্কার করেছেন সেটি নিয়ে। দেশকে পাল্টে দেওয়ার জন্য এটাই তো হওয়া উচিত একটা বিশ্ববিদ্যালয়ের চিত্র। শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীরা নেমে পড়েছেন মাঠে কিংবা গবেষণাগারে। গবেষণা করে তারা এমন কিছু আবিষ্কার করছেন যার উপকারভোগী হবে এদেশের কোটি কোটি মানুষ। তারা আবিষ্কার করেন বলেই দেশ হতে পারে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অন্যথায় দেশ হতো দুর্ভিক্ষে জর্জরিত। ধারাবাহিকভাবে একের পর এক উন্নত জাত নিয়ে আসা ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবশেষ আলোচিত আবিষ্কার মিষ্টি আলু বিস্ময়কর এক জাত, যেখানে একই পরিমাণ জমিতে 3 গুণ আলু উৎপাদন হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে। মিষ্টি আলুর গড় ফলন প্রতি হেক্টরে 10 টন পার হেক্টর বা তার চেয়ে সামান্য বেশি হতে পারে। কিন্তু আমাদের উদ্ভাবিত জাত, আমি বলেছি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত BU সুইট পটেটো 5 আমরা 33 টন প্রতি হেক্টরে ফলন পেয়েছি এবং এতে
এতে ক্যারোটিন আছে সামান্য পরিমাণে, এবং আমরা বর্তমানে যে জাতগুলো উদ্ভাবনের চেষ্টা করছি সেগুলো হবে উচ্চ ক্যারোটিন সম্পন্ন এবং স্বল্প জীবন দৈর্ঘ্যের, যাতে করে আমরা বছরে 3 থেকে 4টি ফসল উৎপাদন করতে পারবো, দেশের ক্রপিং ইন্টেন্সিটি বাড়বে, সেই সাথে মিষ্টি আলুর ফলন অনেক বাড়বে। এছাড়াও আমরা আমাদের মাস্টার্সের স্টুডেন্ট আছে যারা বিভিন্ন ধরনের গবেষণা করছে স্যালাইনিটি কথা চিন্তা করে, দক্ষিণবঙ্গে প্রচুর স্যালাইন সয়েলের কথা চিন্তা করে কিছু ভ্যারাইটি আমরা স্ক্রিনিং করছি যেগুলো সল্ট টলারেন্ট আমরা দক্ষিণবঙ্গে উৎপাদন করতে পারি। এই সব কথা চিন্তা করে আমার কাছে মনে হয় রাইসের চেয়ে এই মিষ্টি আলুটা অধিক বেশি শক্তিশালী একটা সবজি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ধরনটি অন্যরকম। এখানকার ছাত্র শিক্ষকরা ফসলের ক্ষেতে সরাসরি নেমে গায়ে ধুলাবালি মেখে গবেষণা করেন। তাদের গবেষণার ফল কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা ছড়িয়ে পড়ে অসংখ্য কৃষকের মাঝে। সেই কৃষকের হাত ধরেই আমরা নতুন নতুন জাতের খাবার পাচ্ছি, যেমনটা শিগগিরই পেতে যাচ্ছে মিষ্টি আলুর বিস্ময়কর সেই জাতটি। আমাদের যে সুইট পটেটো, এটার ফলন এভারেজ ফলন হচ্ছে 20 টন পার হেক্টর। আমাদের বিইউ থেকে যে ভ্যারাইটিটা বিইউ সুইট পটেটো 5 যেটা তৈরি করা হয়েছে, এটা প্রায় 35 টন পার হেক্টরে ফলন দেয়। এখন ভবিষ্যতে যখন আমাদের রাইসের ক্রমাগত দাম বেড়ে যাবে এবং রাইস প্রোডাকশনের জন্য যে জমিগুলো আছে সেই জমিগুলো কমে আসবে, যখন এই জমিগুলো কমে যাবে তখন আমার অল্প জমিতে বেশি পরিমাণ খাদ্য শস্য উৎপাদন করতে হবে। সেই ক্ষেত্রে যখন আমরা যদি সুইট পটেটোকে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারি, অবশ্যই কাজে দেবে এটা। সুইট পটেটো আমরা ঘরের আশেপাশে যে পতিত জমিগুলো আছে সেখানেও আমরা চাষ করতে পারবো। তো আমাদের যে আলটিমেট গোল যে আমরা আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ব, সেটাতে আমরা লাভবান হতে পারবো। এটা লক্ষ্য এটাই যে আমরা যেন ভবিষ্যতের জন্য আমাদের দেশকে প্রস্তুত রাখতে পারি, যে ভবিষ্যতে যদি খাদ্যশস্যের ঘাটতি দেখা দেয় তাহলে আমরা যেন সেটা মোকাবিলা করতে পারি। যেদিন প্রথম দিন বিরিয়ানি বিক্রি করতে আসি একদমই এক্সপেরিমেন্টাল হিসেবে, তখন কিন্তু এই নামটা ছিল না। স্টুডেন্ট অবস্থায় আমরা নিজেদের ইনকাম নিজে করার যে বিষয়টা, সেটা কিন্তু আপু করছে এবং কিভাবে করছে নিজের পরিচয় তৈরির মাধ্যমে। আমার ফ্রেন্ডরা অনেকেই ইচ্ছা করে আসে হল থেকে খাবারটা খাওয়ার জন্য। আজকে আমাদের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী প্রমা। ক্যাম্পাসে তার কিন্তু ভিন্ন এক পরিচয় রয়েছে, তিনি ক্যাম্পাসের বিরিয়ানিওয়ালি। এত মেধাবী শিক্ষার্থী হওয়া সত্ত্বেও কেন তিনি ক্যাম্পাসে বিরিয়ানি বিক্রি করছেন, এই প্রশ্নের জবাবের মাঝে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে এই তরুণ প্রজন্ম এখন ভিন্নভাবে চিন্তা করতে শুরু করেছেন। তারা যে স্বপ্ন দেখছেন সেখানেও এক ধরনের ভিন্নতা রয়েছে। যেমনটা প্রমার স্বপ্নের ক্ষেত্রে আমরা এক ধরনের ভিন্নতা লক্ষ্য করেছি। তিনি যে স্বপ্ন দেখছেন তার শুরুটা তিনি করেছেন এই বিরিয়ানি দিয়ে। হ্যালো আপুরা, কেমন আছেন? পাছে লোকে কিছু বলে, এই চিন্তার কারণে এরকম দৃশ্য কয়েক বছর আগেও শিক্ষিত তরুণদের মধ্যে খুব একটা দেখা যেত না। কিন্তু করোনার পর অনেক কিছুই এখন ভিন্নভাবে চিন্তা করতে শুরু করেছে তরুণ প্রজন্মের কেউ কেউ। তাদেরই একজন প্রমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী প্রমা। একজন নারী হয়ে প্রচণ্ড রোদ কিংবা বৃষ্টির মাঝে দাঁড়িয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে বিরিয়ানি বিক্রি করছেন। তার ক্রেতা তারই বন্ধুরা, শিক্ষার্থী কিংবা শিক্ষকরা সবার কাছে নিজেকে প্রমা দাবি করছেন একজন বিরিয়ানিওয়ালি হিসেবে। আমি যেদিন প্রথম দিন বিরিয়ানি বিক্রি করতে আসি একদমই এক্সপেরিমেন্টাল হিসেবে, তখন কিন্তু এই নামটা ছিল না। সেদিন একটা হাতে লিখে ব্যানার নিয়ে এসেছিলাম, যেটার মধ্যে লেখা ছিল বিরিয়ানি ফেস্ট, বিরিয়ানি উৎসব। বাসায় যেতে যেতে মনে হলো আমি শাড়ি পরিহিত অবস্থায় আছি, সব কাজ একা করছি, পুরুষদের কাজগুলো আমি নিজে করছি। তো বাসায় গিয়ে মনে হলো যে সমাজের খেটে খাওয়া যে মানুষগুলো থাকে তারা তো আসলে ওয়ালা নামটা উপাধিটা পেয়ে থাকে, তাহলে আমিও যেতে সেই খেটেই খাচ্ছি, আমি নিশ্চয়ই বিরিয়ানি ওয়ালি। তো এভাবে আর কি নিজেকে প্রকাশ করার মাধ্যমটা পেলাম। অনেক বহিরাগত মানুষ থাকে বা ক্যাম্পাসের হলের আশেপাশের মানুষজনরাই আসে, তবে আমার ফ্রেন্ডরা অনেকেই ইচ্ছা করে আসে হল থেকে খাবারটা খাওয়ার জন্য। আমি মনে করি শুধুমাত্র খাবার খেতে আসে তা না, ওরা আমাকে উৎসাহ দিতে চায়।
সব মিলিয়ে 1 ঘন্টা, তাতেই শেষ বিরিয়ানিওয়ালি প্রমার বিরিয়ানির কয়েকশো প্যাকেট। কাজের যে বিষয়টা, কাজের মধ্যে থাকা, নিজের টাকা উপার্জন করা, নিজের টাকায় কিছু খরচ করা, এই যে আনন্দটা আমি উপভোগ করা শুরু করেছি কলেজ লাইফ থেকে। তারপর যখন ইউনিভার্সিটিতে আসলাম, কোভিড যখন শুরু হলো, তখন কোভিডের টাইমে বাসায় বন্ধি এবং বাসায় থেকে থেকে ইউটিউব দেখে, বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন ভিডিও দেখে রান্নাবান্নাটা শিখলাম। শিখতে শিখতে দেখলাম যে বিরিয়ানি নামক এই রান্নাটা আমি ভালোই শিখেছি। আমার এই উদ্যোগটা সম্পূর্ণ বিরিয়ানি ঘিরে এবং সবচেয়ে বড় কথা হোমমেড বিরিয়ানি ঘিরে। কারণ আমাদের ক্যাম্পাসে আমরা যারা বাহির থেকে আসি, ক্যাম্পাসে এসে বাসার খাবারটা খুব মিস করি। মজার বা ভালো লাগার দিকটা এটাই, যখন আমি সব কাজ শেষে এখানে এসে দাঁড়াই এবং আমি চোখের সামনে সব সেল হতে দেখি, একজন মানুষ এসে খাবার খেয়ে যখন বলে যে আপু আপনি কন্টিনিউ করেন, আমাদের ভালো লাগছে, এই ব্যাপারটার চেয়ে উৎসাহজনক কিছুই হতে পারে না। প্রমার কাছে শিক্ষার্থীরা কেবল যে 1 প্যাকেট বিরিয়ানি কিনতে আসছেন বিষয়টি এরকম নয়। তারা বিরিয়ানিওয়ালি প্রমার কাছে অনেক কিছু জানার চেষ্টা করছেন, শেখার চেষ্টা করছেন, যে শেখা নিজেকে এবং সমাজকে পাল্টে দেওয়ার জন্য খুব বেশি প্রাসঙ্গিক। স্টুডেন্ট অবস্থায় আমরা নিজেদের ইনকাম নিজে করার যে বিষয়টা, সেটা কিন্তু করছে এবং কিভাবে করছে নিজের পরিচয় তৈরির মাধ্যমে। আমরা কিন্তু টিউশনি করি হচ্ছে ইনকাম করতে পারি, কিন্তু সেখানে হয় কি আমার নিজের কোনো পরিচয় তৈরি হচ্ছে না। কিন্তু আপুর নিজস্ব একটা পেজ আছে, নিজে একটা ক্যাম্পাসের মাঝে দাঁড়িয়ে একটা বিরিয়ানি বিক্রি করছে এবং সেখানে অনেকেই দেখা যায় কি যে বিরিয়ানিওয়ালি বিষয়টা হয়তো ছোট করে দেখছি, কিন্তু আপু এই সমাজ সংস্কারের সমস্ত কিছু ভেঙে দিয়ে সে দাঁড়িয়ে আছে এবং নিজের যে একটা পরিচয় আমাদেরকে সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে না, এভাবেও সম্ভব। আর আমি নারীর জন্য যে আমি পিছিয়ে থাকবো, আমার নিজের পরিচয় তৈরি করা সম্ভব না, এই বিষয়টা হচ্ছে আপু একদম ভেঙে দিয়েছে। অবশ্যই আমি এটাকে পজিটিভ দেখছি, কারণ হচ্ছে স্টুডেন্টদের তো প্রতিদিন খাওয়ার জন্য বাইরে যেতেই হয়, বা আমাদের নিয়মিত লাঞ্চ তারপর হচ্ছে ডিনারের জন্য বাইরে আমরা খাই, সাধারণত চারুকলাতে খাই। আজকে ওকে দেখার পর আমি মনে করলাম যে ওর এখান থেকেই কিনি, আমার সময়ও বেঁচে গেল। আর হচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে ক্যাম্পাসে যারা হচ্ছে কাছে থেকে বিক্রি করতে চায় তাদেরকে উৎসাহ দেওয়াটাও হচ্ছে আমাদের অনেক বড় একটা ব্যাপার। অবশ্যই সামাজিক বিভিন্ন পরিবর্তন কিন্তু এসেছে, সেটা না করার একদমই সুযোগ নেই, কিন্তু আমি এটা বলবো না যে আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। এখনো কিন্তু অনেক মানুষ আছে যারা কিনা এই ধরনের উদ্যোগকে খুব নিচু চোখে দেখছে, কিংবা এসে আমাকে অনেকে পরামর্শও দিচ্ছে, তুমি কেন এখানে রোদের মধ্যে গাধার মতো খাটনি করছো, তুমি চাইলেই কিন্তু টিউশন করাতে পারো, চাইলেই তুমি এখন পড়ালেখা করে পরে ভবিষ্যতে একটা ভালো চাকরি করতে পারো, তো এখন কেন তোমার এরকম ব্যবসামুখী চিন্তা ভাবনা। তো এরকম মানুষের কিন্তু সংখ্যাটা নেহাতই কম না। তবে যেটা ভালো দিক এবং যেটা আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা উৎসাহের আগ্রহের দিক, সেটা হচ্ছে অসংখ্য মানুষ আছেন, অসম্ভব তরুণ আছেন যারা কিনা এটাকে অনেক বেশি সাপোর্ট করছে। তো সেই দিক থেকে চিন্তা করলে আমিও কিন্তু তাদের মধ্যেই একজন, যারা কিনা মানে নর্মাল যে সমাজের বেড়াজাল সেটাকে ভেঙে এখানে আসার চেষ্টা করছি। অনেক টাকা আয় করার উদ্দেশ্যে প্রমা যে বিরিয়ানি নিয়ে ক্যাম্পাসে হাজির হয়েছেন, বিষয়টি মোটেও সেরকম নয়, বরং তার স্বপ্নের শুরুটা তিনি করতে চাইছেন এই বিরিয়ানি দিয়ে। আসলে সত্যি কথা বলতে আমার এখনো বাসা থেকে কিন্তু আমার টাকা আসে, তো এটা দিয়ে কিন্তু আমি নিজের সব ব্যয়ভার বহন করতে পারি না। এটা খুবই ক্ষুদ্র একটা জায়গা যেখান থেকে হয়তো আমি স্বপ্নটাকে বড় করে দেখছি, উপার্জনটা এখানে কম, কিন্তু হয়তো ভবিষ্যতে এটা অনেক বড় হবে, এটা হাত পা ছড়াবে, গাছের মতো বড় হবে, তখন হয়তো আমার আশ্রয় হবে। উন্নত বিশ্বে পরিশ্রমের সকল কাজের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হয়, কিন্তু এখানে এর উল্টো। তবে এই প্রমাদের হাত ধরেই নতুন প্রজন্ম হয়তো একদিন পরিশ্রমীদের সম্মান করতে শিখবে আর ঘৃণা করতে শিখবে সেই সব মানুষকে যারা পরিশ্রমের বিপরীতে বেছে নেয় দুর্নীতিকে। এই পর্যায়ে থাকছে সেই সেগমেন্ট যেখানে আমরা মানসিক জটিলতা, মানসিক দূরত্ব সহ মনস্তাত্ত্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সজীব ও মুশফিক দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে গিয়ে তারা উপলব্ধি করছেন পরিবারের চাপ কিংবা অন্য যে কোনো চাপে থেকে যদি পড়ালেখা করা হয় তবে সেটি আর জ্ঞান অর্জনের পর্যায়ে থাকে না, রীতিমতো ভীতিকর কোনো বিষয়ে পরিণত হয়। আপনি উদাহরণ দিলে হয়তো কিছুটা বুঝবেন যে আমরা যখন পড়াশোনা করি, চাকরির জন্য যত পড়াশোনা করতেছি, তো যেই প্রশ্নটা আমরা পরীক্ষার হলে আমাদের জন্য কঠিন মনে হয় কারণ প্রেশারের কারণে, ফ্যামিলির প্রেশার থাকে, কিন্তু ওই সেম প্রশ্ন আমরা যখন বাইরে সলভ করি আমাদের কাছে অনেক ইজি মনে হয়।
তো ওই বিষয়টা পরীক্ষা হলে আমাদের অনেক বেশি টাফ মনে হয়, কারণ এটা একটা বড় ধরনের একটা মানসিক প্রেশার কাজ করে আর কি পরীক্ষা হলে। পরিবারের মানসিক চাপের বিষয়টি বলতে গিয়ে সজীব তার ছোট ভাইয়ের কথা বলছিলেন। পরিবারের ভীষণ রকম প্রত্যাশাজনিত চাপ ছিল যেন তার ছোট ভাই এসএসসির পর ভালো একটি কলেজে চান্স পায়, কিন্তু সে তা পায়নি। এমন ব্যর্থতা নিয়ে কিভাবে সে পরিবারকে মুখ দেখাবে, সেই মানসিক চাপে সজীবের ছোট ভাই ঘটিয়ে ফেললো ভয়ঙ্কর সেই ঘটনা। আমাদের ফ্যামিলি থেকে আমরা সবাই একটা ফার্স্ট ছিলাম ওকে নিয়ে, সো ওদের কাছে যে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল অন্যদের তুলনায় সেটা আমরা পাচ্ছিলাম না। সেটা করে আমাদের ফ্যামিলি থেকে কিছুটা মানসিক চাপ হয়তো এরকম কিছু কথা ওকে বলা হয়েছে যে জিনিসটা হয়তো সে ওই বয়সে মেনে নিতে পারেনি। এতে করে দেখা গেছে সে বাসায় যে আপনার নগদ অল্প কিছু পরিমাণ টাকা ছিল বা কিছু জিনিস চলতে পারে, এই পরিমাণ টাকা নিয়ে সে হচ্ছে বাড়ি থেকে বের হয়ে গেছে। যাওয়ার আগে ছোটো একটা চিঠি দিয়ে গেছে যে সে বলে গেছে যে সে হচ্ছে আপনার যখন প্রতিষ্ঠিত হইতে পারে বা আমাদের সবার সাথে যখন আপনার খাপ খাইতে পারে তখনই বাড়িতে ফিরবে। সো আমরা হচ্ছে প্রায় ওকে আপনার 1 মাসের মতন ওর হচ্ছে কোনো খবর পাই না। হ্যাঁ, পরে হচ্ছে তাকে পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে আঁচল ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন পরিচালনা করছেন তানসেন রোজ। শিক্ষার্থীদের উপর মানসিক চাপ নিয়ে কাজ করতে গিয়ে তানসেন এখন নিজেই ভীষণ রকম মানসিক চাপে রয়েছে। আমি যখন বাড়িতে যাই তারা ইনডিরেক্টলি আমার উপর প্রেশার ক্রিয়েট করে। কীভাবে? এই ধরেন বলে যে আমাদের তো এখন তোমার ছোটো বোন আছে, তাদেরকে বিয়ে শাদী দিতে হবে, তারপর তাদেরকে বিয়ে শাদী দেওয়ার জন্য তোমার একটা ভালো জব লাগতে পারে, তো সেটার জন্য কি পড়াশোনা করছো? অথচ আমি কিন্তু একটা সংগঠন চালাচ্ছি, সো এই সংগঠনের মাধ্যমে আমি কিন্তু দেশকে উপকৃত করছি। তো তাদের কাছে এটার চাইতে বরং হচ্ছে আমার চাকরিটা বেশি প্রাধান্য। এই আঁচল ফাউন্ডেশন তাদের একটি জরিপে খুঁজে পেয়েছে 2021 সালে 101 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছিল, যার পেছনে কোনো না কোনোভাবে পরিবার থেকে আসা মানসিক চাপ দায়ী। 2021 সালে করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার একটি জরিপ আমরা করি। সেখানে আমরা দেখতে পাই 20% শিক্ষার্থী শুধুমাত্র পারিবারিক চাপের কারণে আত্মহত্যা করেছে। পারিবারিক চাপগুলোকে যখন আমরা আরেকটু অ্যানালাইসিস করি তখন আমরা দেখতে পাই সেখানে বিয়ে সংক্রান্ত চাপের কারণে অনেক শিক্ষার্থী আত্মহত্যা করেছে, পড়াশোনা সংক্রান্ত চাপের কারণে আত্মহত্যা করেছে, চাকরি পাচ্ছে না কেন সে ব্যাপারে যখন একটা মানসিক অশান্তি সৃষ্টি হয়েছে তার মধ্যে, সে কারণে সে আত্মহত্যা করেছে। আমরা আমাদের জরিপ থেকে জানতে পেরেছি প্রায় 25% শিক্ষার্থীরা প্রেমজনিত কারণে আত্মহত্যা করেছে। সে প্রেমজনিত যে কারণটা ছিল সেটা পারিবারিক চাপের কারণে হয়। পরিবার মেনে নিচ্ছে না, পরিবার তাদেরকে ছেড়ে দিতে বলছে, বিচ্ছেদ করতে বলছে এবং মাঝে মাঝে পরিবার জোর করে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। সে কারণে মানসিক চাপ এবং আত্মহত্যার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পর আঁচল ফাউন্ডেশন এখন কাজ করছে স্কুল শিক্ষার্থীদের নিয়ে। চলমান এক জরিপে ইতোমধ্যে উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য। বর্তমানে গড়ে 25 স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করছে প্রতি মাসে, যেখানে পরিবারের প্রত্যাশাজনিত চাপের বিষয়টি খুবই পরিষ্কার। আমাদের আঁচল ফাউন্ডেশনের চলমান জরিপ থেকে যা উঠেছে, স্কুল পর্যায়ে প্রতি মাসে 25 জন করে স্টুডেন্ট সুসাইড করছে। এই কারণগুলোর মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পারিবারিক চাপ জড়িত আছে। এখন পারিবারিক চাপ বলতে গেলে কোনো স্টুডেন্ট রেজাল্ট খারাপ করছে, সে তার ফ্যামিলির কাছে বলতে পারছে না, আতঙ্কগ্রস্ত বেশি হচ্ছে, যার কারণে সে হলো সুইসাইডের দিকে ধাবিত হচ্ছে। যদি সে সুইসাইডও না করে, সে হলো মেন্টালি এতটাই ট্রমাটাইজ হচ্ছে যে তাকে হলো তার বাকি যে লাইফটা আছে ওই ট্রমা নিয়ে বা হলো প্রেশার নিয়ে এগিয়ে যেতে হচ্ছে। স্কুল শিক্ষার্থীদের উপর পরিবারের মানসিক চাপের বিষয়টি আরও বিস্তারিত উঠে আসে আরেকটি জরিপে, যা পরিচালনা করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। বিভিন্ন জেলায় 5200 শিক্ষার্থীর উপর পরিচালিত ওই জরিপে 85% শিশু অভিযোগ করেছে যে তারা নিজের পরিবারের মধ্যে মানসিক চাপ কিংবা নির্যাতনের শিকার হচ্ছে, যেখানে 33% বাবা মা সরাসরি বিষয়টি স্বীকার করে নিয়েছেন। অত্যাচারটা অনেক সময় এরকম হয় যে শিশু হয়তো মাত্র বাইরে থেকে আসছে, একটু দেরি হয়েছে, কারণ না জেনেই চট থাপ্পড়, কিংবা হয়তো তার পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে, সেই জন্য তাকে এত প্রেশার দেওয়া, তার বিনোদনের কোনো ব্যবস্থা না রাখা, হঠাৎ করে টিভি দেখা বন্ধ করা, আত্মীয় স্বজনের সাথে মেলামেশা বন্ধ করা, বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ করে দেওয়া। শিশুরা এটাকে, বেশিরভাগ শিশু বলছে যে এটা তাদের জন্য অত্যন্ত বেদনার কারণ এবং তারা তাতে করে পড়ায় মনোযোগী হওয়ার পরিবর্তে অমনোযোগী হয়ে যায়। আমাদের বাবা মায়েরা সন্তানের জন্য ভালো কিছু আশা করবেন, এটাই তো স্বাভাবিক, কিন্তু তারা যখন সন্তানের জন্য সর্বোচ্চ ভালো চেয়ে বসেন তখন সেটা সন্তানের
মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। আবার বাবা মায়েরা তাদের সমস্ত স্বপ্নগুলোকে যখন এই সন্তানের মধ্য দিয়ে পূরণ করতে চান, তখন সেটাও সন্তানের জন্য ভয়ঙ্কর মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। এসব মানসিক চাপ থেকে সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা লক্ষ্য করেছি। যেহেতু বিষয়টির সাথে মানসিক চাপ জড়িত, তাই এই নিয়ে কথা বলবেন একজন সিনিয়র মনোবিজ্ঞানী, যার অভিজ্ঞতায় সাম্প্রতিক সময়ে এই সমস্যাটি ভয়ঙ্কর হয়ে উঠেছে। আজকালকার দিনে আমাদের সন্তান সংখ্যা গেছে কমে, বেশিরভাগ পরিবারে একজন বা সর্বোচ্চ 2 জন সন্তান। তার ফলে বাবা মার যত স্বপ্ন সব কিছুই 2 জনের মধ্যে এসে ঢেলে দিতে হয়, বা একজনের মধ্যে অতৃপ্ত যত রকম স্বপ্ন আছে। পারলে তাকেই ডাক্তার করবে, তাকেই ইঞ্জিনিয়ার করবে, তাকেই মানে মহাকাশ বিজ্ঞানী করবে, আরও কিছু করবে। এখন এটা করতে গিয়ে অনেক সময় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবং একই সাথে আমরা জানি যে আমরা যখন সন্তানকে বড় করতে চাই, আমরা চাই তার মধ্যে একটা মূল্যবোধ দেওয়ার জন্য। এই মূল্যবোধ আরেকটা ঝামেলা তৈরি করছে, কারণ এগুলো কিন্তু খুবই পরিবর্তনশীল। যেমন ধরা যাক, আমরা যদি বলি যে রিলেশনশিপ, মানুষ যে ভালোবাসে সেই বিষয়গুলো, সেটা কিন্তু ওই মূল্যবোধের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে ওঠে, মা বাবার মূল্যবোধের সাথে। কারণ আমরা ছোট বয়সে আমাদের মানে আমার ছোট বয়সে অন্তত আমি কেউ ভালোবাসছে এবং এটার সামাজিক স্বীকৃতি আছে, এটা আমি চিন্তাই আসে নাই আমার মধ্যে। এটা একটা পাপের মতো লাগে শুনতে, এটা খারাপ, এরকমই মানে একটা ভাবধারা প্রচলিত আছে। এখন সেই বিষয়টার সাথে আধুনিককালের সন্তানদের চিন্তাভাবনা কিন্তু মিলবে না। আমাদের অভিভাবকদের মধ্যে ভালো করার প্রবণতা এত বেশি যে পারলে চামিচ দিয়ে যেমন মুখে খাবার তুলে দিচ্ছে, বাচ্চার বয়স মনে করেন 18-19, পারলে সে গিলে হজমও করে দিত। একদম আমি বুঝি যে এটাই চায়। এটাতে কি ক্ষতি হচ্ছে কিনা? এটা তো ভালোই চাচ্ছিল, কিন্তু এটা করতে গেলে যখন শক্তি প্রয়োগ শুরু করে, যখন নির্দয় হয়ে ওঠে, তখন কিন্তু পরিস্থিতি আসলে মানে এরিয়ার বাইরে চলে যায়। দুটো শিশু, দুটো মানুষ কখনো একরকম নয়। প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা কিশোর আসলে তো একজন মানুষ, ছোট মানুষ, তাই না? কখনো একরকম নয়। কাউকে আপনি ধমক দিয়ে, বকা দিয়ে, দুটো মার দিয়ে মানুষ করবেন, সে মানুষ হয়ে যাবে। কিন্তু অনেকে আছে এটার ফল খুবই বিপরীত হবে। আপনি যত শক্তি প্রয়োগ করতে যাবেন, তত পরিস্থিতি খারাপ হবে। আমি অনেক সময় অভিভাবকদের বলি যে আপনার সন্তান এখনও মানসিক রোগী হয় নাই, কিন্তু যেভাবে আপনি তার সাথে ডিল করছেন, এটা যদি চালিয়ে যান, তাহলে একসময় সে মানসিক রোগী মানে হয়ে যাবে। কাজে আমি বলবো চাপিয়ে দেওয়ার দরকার নেই। সে যদি কবিতা লেখে, কবিতায় লেখুক, সে যদি ছবি আঁকে, ছবি আঁকুক। অনেক সময় অভিভাবকরা বলে যে তাহলে তো দুনিয়ায় সফল হতে পারলো না। আমি বলবো সবার কি সফল হওয়ার দরকার আছে কিনা, আর সফলতা কাকে বলে, সেটা খুব জরুরি প্রশ্ন। আপনার বিবেচনা যেটা সফলতা, আরেকজনের বিবেচনা সেটা সফলতা নাও হতে পারে। অনেক শিশু আমাকে বলেছে, শিশু বলতে আমি বলছি কিশোর বা তরুণ, বলেছে যে আমার কেন এত ফাইট করতে হবে, আমি চাই না, আমি আমার জীবনটা বয়ে যাক, আমার খুব বেশি কিছু দরকার নাই। তো ঠিক আছে, দরকার নাই, আমি তাকে টেনে হেসতে নিয়ে গেলে তাকে কষ্ট দেওয়া হবে। আমার নিজের মধ্যে হয়তো অনুপ্রেরণা বেশি, আমি হয়তো অনেক পরিশ্রম করতে চাই, আমার সন্তান যদি না করে, তাকে আমি ধাক্কা শুরু করলাম, এটা কোনো পয়েন্ট নাই। করার হলে সে নিজেই করবে। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntvbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntvbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।